শিমুলতলা গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত আর মায়াবী, রাতের অন্ধকারে ঠিক ততটাই যেন এক রহস্যময় চাদরে ঢেকে যায়। গ্রামের ঠিক বুক চিরে বয়ে গেছে চওড়া ইছামতি নদী। আজ অমাবস্যার রাত, আকাশে চাঁদের ছিটে ফোটা আলো নেই, চারদিক শুধু ঘুটঘুটে অন্ধকার আর ঘন কুয়াশায় ঢাকা। নদীর পাড়ের বড় বড় বটগাছগুলো অন্ধকারের মধ্যে যেন এক একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। শহর থেকে নিজের কাজ সেরে গ্রামের দিকে ফিরতে ফিরতে রতনের আজ বেশ রাত হয়ে গেছে। নদীর এই খেয়া ঘাটে এসে সে দেখল চারদিক একদম শুনশান। একটা ঝিঝি পোকার ডাকার শব্দ পর্যন্ত নেই, শুধু নদীর জলের হালকা ছলাৎ ছলাৎ আওয়াজ কানে আসছে। নদীর ওপারে তার চেনা গ্রাম, কিন্তু এই নিঝুম মাঝরাতে তাকে নদী পার করবে কে? শীতের কনকনে বাতাসে রতনের শরীর এমনিতেই কাঁপছিল। হতাশ হয়ে সে যখন নদীর পাড়েই রাত কাটানোর বা ফিরে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই কুয়াশার বুক চিরে একটা আবছা নৌকার ছায়া ধীরে ধীরে ঘাটের দিকে ভেসে আসতে দেখল সে। নৌকার গলুয়ে বসে আছে একজন বৃদ্ধ মাঝি, মাথা নিচু করে। নৌকার একপাশে টিমটিম করে জ্বলছে একটা পুরনো মরচে ধরা লণ্ঠন, যার হলুদ আলো কুয়াশার মধ্যে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। রতন হাঁপ ছেড়ে বাঁচল। সে একটু জোরেই ডাক দিল, ও মাঝি ভাই, ওপারে যাবে নাকি? মাঝি কোনো কথা বলল না। মুখ না তুলেই সে শুধু আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানাল। রতন আর কোনো দিকে না ভেবে এত রাতে একটা উপায় পাওয়া গেছে ভেবে তাড়াতাড়ি নৌকায় উঠে বসল। নৌকা চলতে শুরু করল একদম নিঃশব্দে। দাঁড় টানার সেই পরিচিত শব্দ ছাড়া চারপাশটা বড্ড বেশি শান্ত। রতন একটু স্বস্তি পেলেও ওর মনের ভেতর কেমন যেন একটা অজানা অস্বস্তি কাজ করতে শুরু করল। নদীর ঠিক মাঝপথে আসার পর চারপাশের পরিবেশটা হঠাৎ করেই যেন বদলে গেল। রতনের মনে হল বাতাসটা যেন মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে ভালো করে নিচের দিকে তাকিয়ে খেয়াল করল, নদীর জল আর স্বাভাবিক নেই, কেমন যেন আলকাতরার মতো কালচে আর ঘন হয়ে গেছে। আর সেই কালো জল থেকে পচা মাংসের মতো একটা উৎকট, বমি উদ্রেককারী দুর্গন্ধ ভেসে আসছে। রতন নাক চেপে ধরে কিছুটা বিরক্তি আর ভয়ের সুরে বলল, মাঝি ভাই, এত দুর্গন্ধ কিসের? নদীর জল এমন কালো কেন? মাঝি এবারও কোনো উত্তর দিল না। সে একইভাবে নিচু মাথায় এক মনে দাঁড় টেনে চলল। রতনের বুকের ভেতর এবার ভয় দানা বাঁধতে শুরু করল। সে আর চুপ করে থাকতে না পেরে একটু এগিয়ে গেল মাঝির দিকে। ঠিক সেই মুহূর্তে আকাশের মেঘের আড়াল থেকে সামান্য একটু ম্লান আলো এসে পড়ল নৌকার ওপর। আর সেই আলোতে রতন যা দেখল, তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল, শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। মাঝির পরনে কোনো জামা নেই, তার শরীরটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। গায়ের চামড়া পচে জায়গায় জায়গায় খসে পড়ছে। আর মুখটা, সেটা কোনো জ্যান্ত মানুষের মুখ নয়, একটা আস্ত কঙ্কালের খুলি। সেই খুলির ফাঁকা কোটর থেকে জল করে জ্বলছে দুটা লাল আগুনের মতো চোখ। রতন এবার আতঙ্কে ভালো করে চারপাশটা খেয়াল করে দেখল, নৌকাটাও আসলে কোনো সাধারণ কাঠের তৈরি নয়, বড় বড় পশুর হাড় এবং পচা চামড়া দিয়ে তৈরি করা হয়েছে সেটা। খুলি মাঝি এবার তার দিকে তাকিয়ে একটা বিকট খড়খড়ে শব্দে হেসে উঠল। তার চোয়াল নড়ছে না, কিন্তু একটা হিম শীতল কাঁপানো আওয়াজ যেন সরাসরি রতনের কানের কাছে হাওয়ায় ভেসে এলো। এ নৌকা মরা মানুষের, একবার এই নৌকায় উঠলে আর জ্যান্ত ফেরা যায় না। রতনের মাথা বন বন করে ঘুরতে লাগল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ নৌকা নয়, সে সোজা মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে। বাঁচার আর কোনো উপায় না দেখে সে প্রাণপণে নিজের ইষ্টদেবতার নাম জপতে জপতে চোখ বন্ধ করে সেই কালো পচা জলের মধ্যেই ঝাঁপ দিল। পরদিন সকালে নদীর ঘাটে গ্রামের লোকেরা রতনকে অজ্ঞান ও কাদামাখা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে। ওর জ্ঞান ফেরার পর সে রাতের সেই ভয়ঙ্কর ঘটনা কাঁপতে কাঁপতে সবাইকে খুলে বলে। সব শুনে গ্রামের বৃদ্ধরা শিউরে উঠে বলেন, তুই খুব ভাগ্যক্রমে বেঁচে ফিরেছিস রতন, ওটা ছিল মরা নৌকার মাঝি, যারা রাতের অন্ধকারে পথ ভলে তাদের ভুলিয়ে ভুলিয়ে সোজা পাতালপুরীতে নিয়ে যায়। সেই দিনের পর থেকে অমাবস্যার রাতে শিমুলতলার ওই ঘাটে আর কেউ ভুল করেও যাওয়ার সাহস করে না।